বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ বলে কোনো জিনিস নেই। সাবের হোসেন চৌধুরী সাহেব রিফাইন্ড আওয়ামী লীগে বিশ্বাস করেন না। আর এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হোক, সেই আওয়ামী লীগের সবার হচ্ছে শেখ হাসিনাই থাকবে। এটা আপনি আমার কাছে নিয়ে রাখেন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে শেখ হাসিনা তিনি বলেছেন নতুন নেতৃত্বের ব্যাপারে, এবং মানে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত পান বা কোনো আলোচনা শুনেছেন, জেনেছেন কিনা? দলের পুরনো নেতৃত্ব সরিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া আছে কিনা? নতুন নেতৃত্ব আসার কথা তিনি বলছেন। না, মানে পুরানো নেতৃত্বের দাবিদারি যারা আছে তারাই সামনে আসবে মনে হয়। পুরনো নেতৃত্বের দাবিদারি মানে যাদের সাংগঠনিক অদূরদর্শিতার কারণে দল দ্বিধা বিভক্ত ছিল, এবং 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটে গেল, তাদের যারা পারপাস সাফ করে, খুব মেধাবী লোকজন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ে নেই। হয়তো বা নেত্রী করছেন, আমি তো ওনার ব্যাপারটা জানি না। এর মধ্যে ছাত্রলীগের কমিটিও হয়ে গেছে শুনলাম, সামনে যুবলীগের কমিটি এবং তারপর সবশেষে আওয়ামী লীগের কমিটি হবে। কেমন মনে হলো ছাত্রলীগের কমিটি? ছাত্রলীগের কমিটি, আপনি তো আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে একটা ফেসবুকের স্ক্রিনশট পাঠালেন, সেটা পড়ে যা দেখে মনে হলো যে অনেক জায়গায় কমিটিগুলো নিয়ে অসন্তোষ আছে, বিভিন্ন রকম অভিযোগ আসছে। খুব এভাবে আসলে করলে ভালো হবে না। মানে আপনি বোধহয় আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন, মোস্ট লাইকলি। আমি পাঠাইনি, আপনি আমাকে পাঠিয়েছিলেন। ও আচ্ছা, হ্যাঁ। তো এই ধরনের অভিযোগগুলো আসতেছে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেন। সো এখন এইটার কতটুকু সত্যতা সেটা আমি বলতে পারি না, বাট এই ধরনের ঘটনা যদি সত্যতা থাকে, তাহলে কমিটি করার যেই ভালো ফলাফল সেটা খুব যে আসবে তা না। আচ্ছা, আবার আরেকটা প্রসঙ্গে একটু ছোট্ট করে আপনার মন্তব্য নিয়ে নিই যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের মেয়র, তিনি মুক্ত হলেন। কারামুক্ত হয়েই তিনি সরকারকে ধন্যবাদ জানালেন, যদিও মানে খুব স্বাভাবিকভাবে এখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার কথা। সেই প্রক্রিয়াটা তো আমাদের এখানে সবসময় বিচ্যুত, ফলে তিনি হয়তো সে কারণে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আপনার কাছে মানে কেমন মনে হলো? আবারও প্রথম প্রশ্ন, যে সরকার কি উদার বলে মনে হচ্ছে আপনাদের জন্য এখন, আওয়ামী লীগের জন্য? প্রথম কথা হলো যে আমি তো একটা আওয়ামী পরিবারের সদস্য, এবং আমার শৈশব থেকেই তো ছাত্রলীগের সাথে আমি জড়িত। আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আওয়ামী লীগের কোন নেতা বা কর্মী মুক্ত হওয়ার পরে সরকারকে ধন্যবাদ দিয়েছে, জামিনে তাও আবার, বা আদালতকে ধন্যবাদ দিয়েছে, এটা আমি দেখি নাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে হয়তো এটার পিছনে কোনো মহাকৌশল থাকতে পারে, যে আমরা প্রথমে সরকারকে ধন্যবাদ দিলাম, তারপর সরকার বিরোধী আন্দোলন গড়ে তুললাম, থাকতে পারে, আমি জানি না। বাট আমি আদালতকে যদি ধন্যবাদ দিতে চাই, দিতেই পারি। জামিনে মুক্ত হলাম, কিন্তু আমার থেকেও কম সম্পর্কিত যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে, তারা যে জেলে পড়ে আছে আজকে 2 বছর ধরে, তারা মুক্ত না হওয়া পর্যন্ত আমি আদালতকে ধন্যবাদটা দিচ্ছি কিসের উপর ভিত্তি করে? তিনি আওয়ামী লীগ নেতা নেতৃত্বের কথা বলেন না অবশ্য, কিন্তু তিনি আরো অনেক মায়েরা আছেন আদালতে, অনেক মা। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। অবশ্যই উনি তো মহিলাদের জেলে ছিলেন, মায়েদের কথাই বলবেন, কিন্তু মায়েদের পাশাপাশি বাবারাও তো আছে, ভাইরাও আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, উনি তো শীর্ষ পর্যায়ের নেতা, ওনার প্রতি অনেক রেসপেক্ট, শি ইজ এ ফাইটার। বাট যারা তার থেকে কম সংযুক্ত দলের সাথে বা সংগ্রাম আন্দোলনে, তারা যখন বিনা বিচারে পড়ে থাকে, তখন আপনি আদালতকে যদি ধন্যবাদ দিয়ে বসেন, তাতে করে আদালত খুশি হয়ে আরো বেশি বেশি জামিন দিতে পারে, আবার খুশি হয়ে জামিন দেওয়া বন্ধ রাখতে পারে, যে ধন্যবাদ তো পেয়েই গেছি, স্বীকৃতি পেয়ে গেলাম আওয়ামী লীগের বড় নেতার কাছ থেকে। এটাকে এখন ইংরেজিতে ট্রান্সলেশন করে সারা দুনিয়ায় দিয়ে দেওয়া যাবে, যে সরকারকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য, আদালতকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য। সো লাইক ইটস লাইক এ ডাবল এজ, শাঁখের করাতের মতো, ডাবল এজ সোর্ড। আমরা যখন বড় নেতা হবো, নেত্রী হবো, কি বলবো না চিন্তা করেই বলা দরকার। যাক, আমি বেশি কিছু বলতে চাই না, যা বলি তাই দোষ হয়। মানে ছোট পয়েন্টে আসলে দোষটা ধরে কে, সেটা হচ্ছে প্রশ্ন। যা বলি তাই দোষ হয়, দোষটা ধরে কে আপনার? ধরেন এই যে বেচারা যে ছেলেটার আমি পোস্টটা দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম, হ্যাঁ, ও তো খুব ডেডিকেটেড আওয়ামী লীগার। ধরেন আপনার অনুষ্ঠানে যখন আমি আসতাম, তখন তো এরাই, মানে এদের সাপোর্টাররাই ধরেন বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ, বিভিন্ন রকম দোষারোপ করা, গালিগালাজ করা, এইসব জিনিস করেছে। এখন আজকে তার পোস্ট পড়ে দেখলাম যে এই যে তেলবাজির যে সংস্কৃতি, এটার মধ্যে সে ঢোকার কারণে আজকে সে নিজেই সেটা শিকার। একটা কমিটি হচ্ছে, সেই কমিটিকে দিয়ে তারা কাজ করাবে, তারা নেতৃত্ব দিবে, তারাই কিছু জানে না, এখন সে আবার নিজেছে। তার মানে কি, এতদিন ধরে আপনার অনুষ্ঠানের হিসাবে কি বলেছি?
আমি বলেছি যে দলের শৃঙ্খলা এবং দলের যে প্রথা, যে আইন, সেই অনুযায়ী যেভাবে কাজ করার কথা সেভাবে কাজগুলো হয় নাই বা হচ্ছে না। এবং তখন আপনি তো আপনার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে অকথ্য ভাষায় গালিগালাজ, আমার ফেসবুকে সব জায়গায় বেয়াদবি করার একটা টেন্ডেন্সি। এখন যারা এগুলা করেছে তারা নিজেরাই এগুলা শিকার, বিকজ ইউ সি এট দ্য এন্ড অফ দ্য ডে। এই যে নিজেরাই শিকারের মধ্যে আমরা দেখছি আওয়ামী লীগের যারা পক্ষে অ্যাক্টিভিস্ট, এটা নিয়ে আগেও একদিন কথা বলেছি, সামনে মানে মাঝখানে দেখলাম একজন মানে দুজনের মধ্যে খুব গন্ডগোল, সেটা নিয়ে বাকিরাও আরো গন্ডগোল শুরু করলেন। অমি পিয়াল, সুলতানা রহমান, মানে ফেসবুকে খুব পাল্টাপাল্টি চললো। এখন দেখা যাচ্ছে নিঝুম মজুমদারকে আক্রমণ করছেন একদল। মানে এরকম কেন হচ্ছে? আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের এই দ্বন্দ্বের কারণ কি? দেখেন, আমাদের বক্তব্য খুব সহজ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধুর যে দর্শন, যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেটাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধে পুষ্ট, জাতীয়তাবাদের পুষ্ট এবং ধর্মীয় নিরপেক্ষতা সবকিছুকে সুন্দরভাবে দাঁড়া করানোর মতো একটা দেশ, যেটা মানুষ দেখবে, অনুসরণ করার চেষ্টা করবে, ভালো বলবে। এটাই তো স্বপ্ন, এটা কমন গোল। সকলে যতগুলো নাম বলেছেন প্রত্যেকের জন্য কমন গোল। হ্যাঁ, প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা তো 17 বছরে কম্পিটিশন শিখাই নাই, আমরা 17 বছরে অ্যাটাক করা শিখিয়েছি। প্রতিযোগিতা আর আক্রমণ দুটোর ভিতরে দূরত্বটা খুব বেশি না, কিন্তু আপনি যখন ফুটবল খেলতে যাবেন আপনি প্রতিযোগিতা করছেন, আপনি মনের শরীরে অন্য খেলোয়াড়ের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবেন। আবার আপনি প্রতিযোগিতার ভাবকে ফেলে দিয়ে অন্য খেলোয়াড়কে লাথিও মারতে পারেন, সেটা আক্রমণ। এখন যাদের নাম বলছেন তাদেরকে আমি অত ভালো চিনি না, বাট তারা সকলে দলের জন্য কাজ করেন, তারা সকলে দলের কথা বলেন। আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই। কিন্তু তাদেরকে এটাও বলতে চাই, ভাই, আপনারা প্রতিযোগিতার নামে যদি একে অপরকে আক্রমণ করা শুরু করেন তাহলে তো উই উইল নট স্ট্যান্ড এনিওয়্যার। আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনা আপনি বলতে পারেন এটা করা উচিত, এটা করা উচিত না, দ্যাটস আনাদার থিং। বাট একদম প্যান্ট খুলে ফেলতেছেন, এটা কি কালচার আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনি মানুষের ঘরে ঢুকে যাচ্ছেন, কার ছেলে মেয়ে কি করে, সে কিভাবে ঘুমায়, কিভাবে রান্না করে, কি কাপড় পরে, কয় গ্লাস মদ খায়, কয় মাদক খায়, কোথায় কি করছে, ইটস রিডিকুলাস। সো আমাদের কালচার অফ কম্পিটিশন ফিরিয়ে আনায় দোষের কিছু নাই, বাট কালচার অফ অ্যাটাক and moreover so personal attack, that's a very dangerous thing. And আমি শুধু আপনাকে এতটুকু বলতে পারি যে ওনারা নিজেরা ঝগড়াঝাটি বন্ধ করে দিয়ে যদি দলের জন্য কাজ করতে পারেন ফলাফল ভালো হবে এক সময়। তা তো বটেই, কিন্তু সেটি খুব পাবলিকলি দেখা যাচ্ছে এখন এই দ্বন্দ্বের বিষয়টা খুব খুবই একজন খুব খারাপভাবে দেখা যাচ্ছে। জি, সবচেয়ে এই সময় অন্যতম আলোচিত, অন্তত আওয়ামী লীগের মধ্যে তো বটেই আলোচিত খবর হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি বলেছেন তিনি এ বছরই দেশে ফিরবেন। যাতে তার যা হয় হোক, তিনি বলছেন ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এ বছরই দেশে ফিরবেন। বাস্তবতাটা কি এরকম? এই প্রশ্ন আমি করেছিলাম আবু সাইদ আল মাহমুদ স্বপন, সাবেক হুইপ, তাকে করেছিলাম। তিনিও জোর করে বলেছেন এ বছরই কোনো শুভক্ষণে ফিরবেন। আমি করেছিলাম এস এম কামালকে, তিনি বলেছেন যে এ বছরই কিনা তিনি ফিরবেন, এই বছর হোক সামনের বছর হোক কখনো ফিরবেন, মানে একটু অস্পষ্ট হয়ে গেল। যদিও শেখ হাসিনার মুখে শুনেছি এই বছরই ফিরবেন। আসলে বাস্তবতা কি এরকম মনে হচ্ছে? ওনারা তো কেন্দ্রীয় নেতা, ওনারা যে কথা বলবেন সেটা তো ওনাদের অবস্থানকে আরো সুসংগঠিত করার জন্য বলবেন। হ্যাঁ, আমি তো আপনার এখানে কেন্দ্রীয় নেতা হিসেবে আসি না, আমি আসি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে। আমি চোখে যা দেখি, কানে যা শুনি, মানুষ যা বলে, যা লেখে, সে দেখে একটা জায়গায় আমি একটা মানে ডিরাইভ করার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাই। প্রথম কথা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসুক, এটাই তো আমরা সকলে চাই। কিন্তু ঠিক একইভাবে ওনার নিরাপত্তা 100% নিশ্চিত না হলে জেদের বসে উনি দেশে চলে আসলেন, এটা আবার আমি চাই না। কারণ ওনার নিরাপত্তাটা হচ্ছে গুরুত্বের জায়গায় 1 নম্বরে অবস্থান করবে। ওনার কি খুব বেশি কিছু প্রমাণ করার আছে? আপনি 5ই আগস্টে কতগুলো মিথ্যা ভ্রান্ত স্বপ্ন দেখিয়ে একটি গণ অভ্যুত্থান করেছেন, কোন প্রতিশ্রুতি তো আপনারা বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। সুতরাং শেখ হাসিনাকে কি প্রমাণ করতে হবে? আপনারা বললেন বৈষম্য বিরোধী বাংলাদেশ বানাবেন, কোথায় বৈষম্য বিরোধী? আরো বৈষম্য বেড়েছে। আপনারা বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বানাবেন, কিসের গণতন্ত্র, কোথায়? আপনারা বলেছেন শান্তি আইন শৃঙ্খলার বাংলাদেশ বানাবেন, মবক্রেসি, মবের বাংলাদেশ বানিয়েছেন। সুতরাং
নেত্রীকে কোনো কিছু প্রমাণ করার জন্য নিজের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে, প্রাণটাকে ঝুঁকির মধ্যে ফেলে দেশে আসার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত জায়গা। নেতৃত্ব এটাই বলছেন, তিনি তো এটাই বলছেন যে ঠিক আছে। ইউনূসের সরকার না, না। মবে দেখেছেন, এবার তারেক রহমানের সরকারকেও দেখুন। না, না, মানে তার আমি তো বক্তব্য বললাম। এরকম। হ্যাঁ, না, আমি তো বললাম যে ইনশাল্লাহ তিনি দেশে ফিরে আসুক, বাট এটার অন্যতম শর্ত হচ্ছে তার নিজের নিরাপত্তা। এখন বড় যারা মানুষ তারা সাধারণত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। তো আমরা যারা কর্মী, দলের সমর্থক, আমাদেরকে তার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং আমি বালখিল্য ভাবে বলতে চাই না হ্যাঁ 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 উনি চলে আসুক। ওনাকে যদি আসার পরে হারিয়ে ফেলি তাহলে তো আর ওনাকে পাবো না। সুতরাং উনি ডিসেম্বরে আসলো কি আসলো না, তার থেকে আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে উনি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেখান থেকে আওয়ামী লীগের সঠিক রাজনীতি পরিচালিত হোক। এটা তো আপনি আপনার প্রত্যাশা বা উদ্বেগের কথা বলছেন নিরাপত্তা নিয়ে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ফেরার মতো বাস্তবতা আছে কিনা, আসছি। এবং যদি সুনির্দিষ্টভাবে করি, আপনার কি মনে হয় এবছর তিনি ফিরবেন বা ফিরতে পারবেন? আমি ওই জায়গায় আসছি। সুতরাং বাংলাদেশের মানুষের রাজনৈতিক স্বার্থ, জাতীয় স্বার্থকে রক্ষা করতে গেলে, রাজনৈতিক ভারসাম্যকে রক্ষা করতে গেলে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সুতরাং শেখ হাসিনাকে সুরক্ষিত থাকতে হবে। এখন আপনি বলছেন বাস্তবতা কি? আমার রিডিং হচ্ছে যতক্ষণ না এসকনের সাবেক নেতা এই চিন্ময় তার জামিন না হবে, এবং যতক্ষণ না আওয়ামী লীগ 4 থেকে 5টা সফল একেবারে নিশ্চিদ্র হরতাল বাংলাদেশে পালন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ফিরে আসার পরিবেশ তৈরি হয়েছে বলে আমি মনে করি না। এই ইসকনের নেতার সাথে, মানে চিন্ময়ের জামিনের সাথে শেখ হাসিনার ফেরার সম্পর্ক কি? আপনার সাথে প্রোগ্রাম করা খুব বিপদে থাকি। আপনি এত সূক্ষ্ম সব প্রশ্ন করেন যে নিজের 12টা বেজে যায়। ইসকনের চিন্ময়ের সাথে প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের একটা ডিজায়ার, একটা অভিলাষ যে সে মুক্তি পাবে, এটা একটা সুদৃঢ় ইতিবাচক সম্পর্ক আছে। সুতরাং সে জামিন না পাওয়ার মানে হচ্ছে যে সেই সব নেতৃবৃন্দের কথা বা অনুরোধকে এখনো বর্তমান সরকার গুরুত্বের সাথে সহকারে গ্রহণ করছে না। তার মানে আপনি যখন আন্দোলনে যাবেন তখন সেই আন্দোলনে জামিন, পুলিশি অ্যাকশন, বিভিন্ন ত্রিমাত্রিক ব্যাপার আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন একেবারেই ইনহিউম্যান, মানে একেবারেই অমানবিক একটা পর্যায়ে বর্তমান সরকার দাঁড়িয়ে আছে, যেখানে আপনি চাইলেই আগামীকালকে একটা মুভমেন্ট শুরু করতে পারছেন না। আমি কি বুঝাতে পেরেছি আপনার কথাটা? একটু ভেগ আর কি, একটু অস্পষ্ট, আরো একটু স্পষ্ট করা যায়? না না না, একদম স্পষ্ট। আওয়ামী লীগের সব নেতাকর্মী বুঝে গেছে আমি কি বলছি। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত এবং মিনিমাম 4 থেকে 5টা হরতাল একেবারে নিশ্চিত ভাবে। আওয়ামী লীগ কি করতে পারে? আওয়ামী লীগের কিছু করার দরকার নেই। দিস আর ইন্ডিকেটর। আচ্ছা, মানে আপনি আসলে এটার জন্য কি করতে পারে তাহলে? আমি একদমই নাইভ হিসেবে জিজ্ঞেস না, নাইভ তো আপনি না, একেবারেই নাইভ না। আপনি নাইভ হইলে তো আমি নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আপনি বাসা থেকে বের হবেন, আকাশে মেঘ দেখেছেন, আপনি ছাতা নিবেন কি নিবেন না এটা তো আপনার ব্যাপার। আকাশের মেঘের উপর তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। সুতরাং চিন্ময় হচ্ছে আকাশের মেঘের মতো একটা ব্যাপার। চিন্ময়ের জামিন না হওয়া পর্যন্ত বুঝতে হবে যে আকাশে যথেষ্ট পরিমাণ কিমুলা নিম্বাস মেঘের অনুপস্থিতি আছে, বরঞ্চ বর্ষণ হওয়ার মতো মেঘের অবস্থান বেশি। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, বুঝলাম। যতটুকু আপনি বুঝাতে চাচ্ছেন ততটুকু হয়তো ততটুকু হয়তো বোঝা গেছে। তাহলে চিন্ময়ের শুভেন্দু পশ্চিমবঙ্গ থেকে চিন্ময় চিন্ময় বলে চিৎকার করছে, তাহলে শুভেন্দুর তো একটা নিজস্ব ইকুয়েশন আছে। অধিকারীকে আবার শেখ হাসিনা তিনি খুবই অভিনন্দন জানাচ্ছেন। না, সেটা তো জানাতে পারে, সেটা অন্য কথা। হ্যাঁ, যত যাই কিছু বলেন, আমাদের তো বহু নেতা কর্মীরা আজকে আশ্রিত অবস্থায় কলকাতায় আছে, পশ্চিমবঙ্গে আছেন। শুভেন্দু পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে এই নেতা কর্মীদের অভিভাবক তো জননেত্রী শেখ হাসিনা, সেই জায়গা থেকে তিনি তো অভিনন্দন জানাতেই পারেন। হ্যাঁ, ওটা অসুবিধার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু যখন চিন্ময়ের নাম নেয় তখন বুঝতে হবে এটা কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা জায়গা থেকে আসতেছে। সুতরাং ওই জামিনটা হওয়া খুব সিম্বলিক, খুব জরুরি। জি, এখন এই জামিনটা তো আবার আসলে আদালতের হাতে, বা সত্যি কথা হচ্ছে সরকারের হাতে, মানে বাস্তবিক অর্থে যদি বলি সরকারের হাতে। সেজন্যই বললাম যে সরকারকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, বা আদালতকে ধন্যবাদ দিবেন কি দিবেন না, সেটা তো শুধু একটা জামিনের উপর নির্ভর করে না। সমীকরণটা কিন্তু খুব জটিল, আসলে যত সহজ ভাবে আপনি বোঝা যাচ্ছে একদম জটিল না, সমীকরণ খুব সহজ। তাহলে আওয়ামী লীগকে কেন সরকার, মানে সরকারের? বলছি আপনাকে, সমীকরণটা খুব সহজ।
আওয়ামী লীগের নিজের শক্তিতে আন্দোলন করতে হবে। আওয়ামী লীগের নিজের শক্তিতেই ওই পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে জামিন প্রক্রিয়া ত্বরান্বিত হবেই। আওয়ামী লীগের নিজের শক্তিতেই এমন জায়গা তৈরি করতে হবে যেখানে বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল যে শক্তিগুলো রয়েছে তারাও বুঝবে যে আওয়ামী লীগকে বাংলাদেশের সুস্থতার জন্য প্রয়োজন। সমীকরণ খুব সহজ। আচ্ছা, বিএনপির ভিতরে নিহিত প্রগতিশীল শক্তিকে বুঝতে হবে। এখন সেদিনই ওই যে কথা বলছিলাম যখন সাবেক হুইপ আওয়ামী লীগের আবু সাইদ আল মাহমুদ স্বপন তিনি বলছিলেন যে একটা টেলিপ্যাথি বিএনপি নেতাদের সাথেও একটা টেলিপ্যাথি চলছে, রাজনীতির একটা টেলিপ্যাথি। মানে এই অর্থে যে আমি জিজ্ঞাসা করছিলাম, প্রশ্নটা হচ্ছে এরকম যে যেটি নেত্রীও বলেছেন আপনাদের নির্বাচনের আগে হাতে পায়ে ধরেছে আওয়ামী লীগ নেতাদের বিএনপি নেতারা এসে, তখন জামাতকে ঠেকাতে তারা সমর্থনও দিয়েছে। আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট করি, আচ্ছা, এটা রাখবেন। স্বপন ভাই, তারপরে এস এম কামাল, যার পুরা নাম হচ্ছে শেখ মোহাম্মদ কামাল ভাই, হ্যাঁ, ওনারা কিন্তু আমাকে একেবারে শৈশবকাল থেকে চেনে। ঠিক আছে, তখন ওনারা এরশাদ বিরোধী আন্দোলনে খুব শক্তিশালী ভূমিকা পালন করছিলেন। তারা সকলে মেধাবী ছাত্র নেতা, তারা আমাকে স্নেহ করেন। আপনি ওনাদের নাম কোট করে আমাকে কোনো প্রশ্ন করবেন না, বিকজ when I talk about politics, আমার রাজনীতিটা বিয়ন্ড দেম। আমার রাজনীতির আলাপটা হচ্ছে ওনাদেরও পাশে একটা স্বতন্ত্র জায়গায়। ওনারা একটা রেজিমেন্টেশন, একটা ওরিয়েন্টেশনে আছেন, ওনারা ওনাদের সম্মানের জায়গায় আপনি আওয়ামী লীগের নেতা, হ্যাঁ। আওয়ামী লীগের সমর্থক কর্মী, আপনাকে তো আওয়ামী লীগ নেতাকে বক্তব্য ধারণ করবেন অথবা বর্জন করবেন না। আমি শেখ হাসিনার বক্তব্যকে ধারণ করবো অথবা বর্জন করবো, অন্য কারোটা না। অন্য কারো বক্তব্যে কিছু যায় আসে না। ওটা ওনারা যেটা বলছেন কমান্ড সেটি আপনি মানছেন না? না, আমি পাচ্ছি। আমার কাছে চেইন অফ কমান্ড খুব সোজা। আমার কাছে নেত্রী যেই চেইন অফ কমান্ড প্রায়োগিক ভাবে দাঁড়া করিয়েছেন 17 বছরে, সেটাই সত্য। শেখ হাসিনা অ্যান্ড মি অ্যান্ড শেখ হাসিনা, এখানে এটা ওই বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগের চেইন অফ কমান্ড এখানে অবস্থান করে নাই। হ্যাঁ, এখানে অনেক বড় প্রেসিডিয়াম নেতা, তাদের থেকেও নতুন রাজনীতিতে, মানে নতুন দিনের রাজনীতিতে অনেক অনুজ ব্যক্তি, যার হয়তো পদ পদবিপদ, তিনিও নেত্রীর অনেক কাছে গেছেন, ঘনিষ্ঠ হয়েছেন। আপনি যদি একটু আগে নিজুম মজুমদার সাহেবের কথা বললেন, আপনি অমির রহমান পিয়ালের কথা বললেন, সুশান্ত সাহেবের কথা বললেন। হ্যাঁ, আওয়ামী লীগের বহুত বড় বড় নেতা আছে, 50 বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, বেল বাট্টা নাই। অথচ অমির রহমান পিয়াল, সুশান্ত দাস সাহেব, নিজুম মজুমদার সাহেব, তারা চাইলে ফোন তুলে শেখ হাসিনার কথা বলতে পারে। সো এটাকে যদি আপনি আবার বলেন যে ব্রেকিং অফ চেইন অফ কমান্ড, তাহলে ওইটা আবার আমি ওই আলাপে যেতে চাই না। এটা হচ্ছে উনি যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে আমি শেখ হাসিনার কথাটাকে চরম গুরুত্ব দিতে চাচ্ছি। হ্যাঁ, এবং এস এম কামাল ভাই, স্বপন ভাই, ওনারা আপনার এখানে যেটা বলেন, ওনারা ওনার জায়গা থেকে ওনাদের অ্যানালিসিস, ওনার টেলিপ্যাথি বা যেটাই বলেন, এগুলো ওনারা বলেন। হ্যাঁ, আমার তো টেলিপ্যাথি নাই।